অভিব্যক্তি অধ্যায়টি তোমাদের অল্প কথার মাধ্যমে বোঝাবার চেষ্টা করব। এটি সখার প্রতি চ্যানেলের একটি প্রয়াস। সখার প্রতি হচ্ছে রামকৃষ্ণ মিশন যে শিক্ষণ মন্দির রয়েছে, সেই রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের একটি প্রয়াস, যেখানে লকডাউনে ছাত্রছাত্রীদের অল্প কথার মাধ্যমে একটি চ্যাপ্টারকে বুঝিয়ে দেওয়ার আমরা একটা প্রচেষ্টা করছি। আমার নাম সুজয় ভৌমিক। আমি বর্তমানে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠে কর্মরত। আমি 2009 সালে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির থেকে বিএড পাস করেছি। যাই হোক, এবার পড়ার বিষয়ে আসি। অভিব্যক্তি এই কথাটা বোঝার আগে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, বা আমাদের পৃথিবীর পরিবেশটাই বা প্রথমে কেমন ছিল। যখন প্রথম পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় আগ্নেয়পিণ্ড। সেই জ্বলন্ত গ্যাসীয় আগ্নেয়পিণ্ডের মধ্যে কোনো রকম কোনো প্রাণের অস্তিত্বের সম্ভব ছিল না। ধীরে ধীরে সেই জ্বলন্ত গ্যাসীয় আগ্নেয়পিণ্ড ক্রমশ শীতল হতে শুরু করে, মানে ঠান্ডা হতে শুরু করে। ঠান্ডা হতে 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 অবশেষে এক সময় আমাদের এই পৃথিবীর যে কঠিন অবস্থা, সেই কঠিন অবস্থা প্রাপ্ত হয়। তারপর আমাদের এই পৃথিবীতে সাগর, মহাসাগর, হ্রদ এবং স্থলভাগ ইত্যাদি সৃষ্টি হলো, এবং তারপরে সৃষ্টি হলো কিন্তু প্রাণের উৎপত্তির যে ধাপগুলো। তা কিভাবে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হলো, এই প্রসঙ্গে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মতবাদ আছে। প্রথম যে মতবাদটা সেটা হচ্ছে বিশেষ সৃষ্টিবাদ। বিশেষ সৃষ্টিবাদ কি? এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়। বিশেষ সৃষ্টিবাদ প্রধানত একজন ধর্মযাজকের মতবাদ। তিনি বলেছিলেন যে ঈশ্বর 6 দিনের মধ্যে আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, এবং আমাদের এই পৃথিবী সৃষ্টি করার পর থেকে উদ্ভিদ এবং প্রাণীর যেটা সৃষ্টি হয়েছিল তার আর কোনো রকম কোনো পরিবর্তন ঘটেনি। অর্থাৎ এই মতবাদ অভিব্যক্তিকে স্বীকারই করে না। সুতরাং এই মতবাদটি তেমন গ্রহণযোগ্য নয়। পরের মতবাদ কি? পরের মতবাদ হচ্ছে স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব। স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্বে কি বলা হয়েছে? বলা হয়েছে যে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটেছে স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্তভাবে কি থেকে? কোনো পচনশীল বস্তু থেকে, পচা আবর্জনা, পচা মাংস ইত্যাদি থেকে প্রাণের উৎপত্তি ঘটেছে। কিন্তু পরবর্তীকালে এই তত্ত্বটিও গ্রহণযোগ্য হয়নি। তারপরের যে মতবাদটা সেটা কি? সেটা হচ্ছে বিজ্ঞানী রিক্টারের মতবাদ। তিনি বলেছিলেন যে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটেছে কসমিক ডাস্ট নামক অজানা তত্ত্ব থেকে। কিন্তু এই মতবাদটিও পরবর্তীকালে গ্রহণযোগ্য হয়নি। তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য কার মতবাদ? সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেনের মতবাদ। এই ওপারিন এবং হ্যালডেনের মতবাদটাকে কি বলা হয়েছে? ওপারিন এবং হ্যালডেনের মতবাদটাকে বলা হয়েছে রাসায়নিক সংশ্লেষবাদ। তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে আমাদের এই পৃথিবীতে প্রথমে বায়ুমণ্ডলে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। তাহলে প্রথমে কি হলো? প্রথমে পৃথিবীতে যে গ্যাসগুলো ছিল, বা যে বায়ুমণ্ডলে যে উপাদানগুলো ছিল, যেমন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ইত্যাদি যে সমস্ত উপাদান, এই উপাদানগুলোর মধ্যে সৌর বিকিরণ, তড়িৎঝটিকা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ইত্যাদির ফলে ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট ছোট জৈব অণু তৈরি হলো। এই জৈব অণুগুলো পরবর্তীকালে মিলিত হয়ে বড় জৈব অণু তৈরি হলো, এবং বড় জৈব অণুগুলো পরবর্তীকালে সমুদ্রের জলের মধ্যে মিশে গেল। যখন এই বড় জৈব অণুগুলো সমুদ্রের জলের মধ্যে মিশে গেল, তখনই সমুদ্রের জলের মধ্যে জীব সৃষ্টির একটা অনুকূল পরিবেশ তৈরি হল, এবং এই জীব সৃষ্টির অনুকূল পরিবেশ সমৃদ্ধ যে সমুদ্রের জলকে, তাকেই কিন্তু বিজ্ঞানীরা অভিহিত করেছেন হট ডাইলিউট স্যুপ বলে। তবে এই হট ডাইলিউট স্যুপের মধ্যে প্রথমেই যে কোষ বা কোষীয় জীবের আবির্ভাব হলো তা কিন্তু নয়। প্রথমে জৈব অণু তৈরি হলো, মিথেন এবং আরো অন্যান্য যে সমস্ত উপাদানগুলো ছিল, অ্যামোনিয়া, এই সমস্ত উপাদানগুলো পরবর্তীকালে মিলিত হতে হতে তাদের মধ্যে বিক্রিয়া ঘটে ইথিলিন, অ্যাসিটিলিন ইত্যাদি জৈব অণু। তারপরে তার থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি অণু, এবং আরো পরে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড ইত্যাদির উৎপত্তি হলো, এবং তারপরে প্রথম সমুদ্রের জলের মধ্যে কোষের সৃষ্টি হলো। এইবার প্রথম কোষীয় জীব কেমন ছিল সেটা প্রসঙ্গে দুজন বিজ্ঞানী দুটো মডেলের অবতারণা করেছেন।
প্রথম দেখো বিজ্ঞানী ওপারিনের যে মডেল, এই মডেলটাকে বলা হয় কোয়াসার্ভেট মডেল। তাহলে কোয়াসার্ভেট মডেলে কি বলা হয়েছে? কোয়াসার্ভেট মডেলে বলা হয়েছে যে এই কোয়াসার্ভেটই ছিল সমুদ্রের জলে তৈরি প্রথম কোষীয় জীব। কোয়াসার্ভেটের বাইরে কি আছে? কোয়াসার্ভেটের বাইরে কোষ পর্দার মতো এরকম একটা দ্বিস্তরী আবরণ রয়েছে। কোয়াসার্ভেটের মধ্যে কি রয়েছে? কোয়াসার্ভেটের মধ্যে রয়েছে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সিম্পল কথা। কিন্তু এই মতবাদটিও অনেক বিজ্ঞানীর কাছে গ্রহণযোগ্য হলো না। তারা কি বললেন? তারা বললেন প্রথম কোষীয় জীব হচ্ছে কোয়াসার্ভেট নয়, মাইক্রোস্ফিয়ার। তারা কি দেখালেন? তারা দেখালেন মাইক্রোস্ফিয়ারের মধ্যে, মাইক্রোস্ফিয়ারের বাইরে একটা অর্ধবেদ্য পর্দা রয়েছে, সেই অর্ধবেদ্য পর্দার ভেতরে প্রোটিন রয়েছে। অর্থাৎ মাইক্রোস্ফিয়ার হচ্ছে অর্ধবেদ্য পর্দা দ্বারা সৃষ্ট প্রোটিনের একটা গঠন। যাই হোক, আমরা কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ারের মাধ্যমে কিন্তু প্রথম কোষীয় জীব সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। কিন্তু এই প্রথম কোষীয় জীবের মধ্যে যতক্ষণ না পর্যন্ত নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, আরএনএ ইত্যাদি তৈরি হবে, ততক্ষণ কিন্তু তারা একটা থেকে আরেকটা জীব মানে প্রজননে সক্ষম হবে না। যাই হোক, পরবর্তীকালে কোয়াসার্ভেটের মধ্যে কিন্তু নিউক্লিক অ্যাসিডের অনুপ্রবেশ ঘটলো। নিউক্লিক অ্যাসিডের অনুপ্রবেশ ঘটে আলটিমেটলি তৈরি হলো প্রোটোসেল বা আদি কোষ। প্রথম যে প্রোটোসেল ছিল, সেই প্রোটোসেল ছিল রাসায়নিকভাবে পরভোজী, অর্থাৎ তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারলো না। তারপরে তারা হলো রাসায়নিকভাবে স্বভোজী, অর্থাৎ তখন তারা রাসায়নিক পদার্থকে জারিত করে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারলো। এবং সবশেষে এলো সালোক সংশ্লেষী। তোমরা বুঝতেই পারছো, সালোক সংশ্লেষী মানেই হচ্ছে উদ্ভিদ। যখনই এই সালোক সংশ্লেষী জীবের উৎপত্তি হলো, তখনই কিন্তু পৃথিবীতে উদ্ভিদের সৃষ্টি হওয়া আরম্ভ হলো, অর্থাৎ স্বভোজী জীবের আবির্ভাব আরম্ভ হলো। যাই হোক, এইভাবে আমাদের এই পৃথিবীতে সালোক সংশ্লেষকারী জীবের সৃষ্টি হলো। তা কিভাবে আমাদের এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে, সেই প্রসঙ্গে আমরা তো এতক্ষণ পড়লাম থিওরিটিক্যাল। এবার একটা দুজন বিজ্ঞানীর এক্সপেরিমেন্টের কথা বলি, যে দুজন বিজ্ঞানীর নাম হচ্ছে মিলার এবং উরে। তারা কি করেছিলেন? তারা একটা পরীক্ষার মাধ্যমে দেখাতে চেয়েছিলেন যে পৃথিবীতে কিভাবে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়েছে। তারা কি করেছিলেন? তারা দুটো বড় পাত্র নিয়েছিলেন, কাঁচের পাত্র, এবং সেই পাত্র দুটোকে তারা নলের মাধ্যমে যুক্ত করেছিলেন। এইবার একটা পাত্রের মধ্যে তারা জল নিয়েছিলেন, যেটা ছোট পাত্র, আর একটা পাত্রের মধ্যে তারা মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন নিয়েছিলেন 2:2:1 অনুপাতে। এইবার তারা কি করলেন? তারা এই বড় পাত্রটার মধ্যে তড়িৎদ্বার রাখলেন। তড়িৎদ্বার মানে যার সাহায্যে এর মধ্যে তড়িৎ চালনা করা যাবে। এবার এই ছোট পাত্রে জলটাকে ফুটিয়ে তারা জলীয় বাষ্প তৈরি করলেন, এবং সেই জলীয় বাষ্পটাকে এই নলের মাধ্যমে তারা এই বড় পাত্রে পাঠালেন। বড় পাত্রের মধ্যে রয়েছে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। বড় পাত্রের মধ্যে রয়েছে তড়িৎদ্বার এবং এলো জলীয় বাষ্প, এবং সেই তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ মোক্ষণ করলেন, অর্থাৎ তড়িৎ চালনা করলেন। এর ফলে যে গ্যাস মিশ্রণটা তৈরি হলো, সেই গ্যাস মিশ্রণটাকে তারা একটা নলের মাধ্যমে নির্গমন ঘটালেন, এবং তারপরে সেই নলের মাধ্যমে নির্গত গ্যাস মিশ্রণটাকে তারা ঠান্ডা করলেন। ঠান্ডা করে তারা দেখলেন যে বিভিন্ন জৈব যৌগ তৈরি হয়েছে। অর্থাৎ এই যে হট ডাইলিউট স্যুপের মধ্যে কেমোজেনি এবং বায়োজেনির মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে আলটিমেটলি যে সালোক সংশ্লেষকারী জীবের তৈরি হয়েছে, বা জৈব অণুর মাধ্যমে সালোক সংশ্লেষকারী জীব তৈরি হয়েছে, সেটা কিন্তু তারা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করে দেখালেন। অর্থাৎ এই যে রাসায়নিক সংশ্লেষ বা হট ডাইলিউট স্যুপ, এই তত্ত্বগুলোর মাধ্যমেই যে প্রকৃতপক্ষে জীবের উৎপত্তি হয়েছে, সেটা তারা কিন্তু দেখালেন। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে প্রথমে যে জীবটা সৃষ্টি হলো, সেই জীবটা কিন্তু একদম সরল প্রকৃতির, মানে সেই জীবটার মধ্যে কোনো জটিলতা নেই। তারপরে যে জীবটা সৃষ্টি হলো, সেটা তার থেকে একটু জটিল।
তারপরেরটা আরো জটিল, তারপরেরটা আরো জটিল। সুতরাং এরকম ভাবে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে ধীরে ধীরে জটিল জীবের সৃষ্টি হলো। তাহলে অভিব্যক্তি বা ইভলিউশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটা ধীর গতিতে ঘটে। মানে আজকে একটা জীব সৃষ্টি হলো, কালকেই তার থেকে জটিল জীব সৃষ্টি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যাপারটা অনেক ধীর গতির প্রসেস, ব্যাপারটা একটা গতিশীল প্রসেস এবং ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া ঘটার মাধ্যমে ক্রমে ক্রমে অভিব্যক্তির উদ্দেশ্যই হচ্ছে সরল থেকে জটিল জীবের সৃষ্টি। তাহলে অভিব্যক্তি কাকে বলছি না, যে মন্থর, গতিশীল এবং ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন, যার ইংরেজি নাম হচ্ছে ইভলিউশন। অর্থাৎ সরল থেকে জটিল জীবের উৎপত্তির প্রক্রিয়াই হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন। তোমরা যদি মেরুদণ্ডী প্রাণীদের দিকে দেখো তাহলে দেখবে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সরল হচ্ছে সবচেয়ে মাছ, মানে সবচেয়ে সরল, যার দেহে কোনো জটিলতা নেই। মাছের পরেই আসছে উভচর, উভচর মানে ব্যাঙ। উভচরের পরেই আসছে সরীসৃপ, সরীসৃপ মানে সাপ, টিকটিকি, গিরগিটি ইত্যাদি। তারপরে আসছে পাখি এবং তার সব শেষে আসছে স্তন্যপায়ী। মানে মেরুদণ্ডী প্রাণীদের অভিব্যক্তি বা বিবর্তন যদি আমি পর্যালোচনা করি তাহলে দেখব মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী এই ধাপগুলির মধ্যে দিয়ে ক্রমাগত সরল থেকে জটিল জীবের তৈরি হয়েছে। তোমাদের সিলেবাসে একটা আছে যে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের পর্যালোচনা করে কিভাবে অভিব্যক্তি হয়েছে সেটা দেখাও। এখানে দেখো আমি কতগুলো ছবির মাধ্যমে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। প্রথমে মাছের হৃৎপিণ্ড, তারপরে উভচরের হৃৎপিণ্ড, তারপরে সরীসৃপের হৃৎপিণ্ড এবং একদম শেষে পক্ষী এবং স্তন্যপায়ী হৃৎপিণ্ড। প্রথমে মাছের হৃৎপিণ্ডের গঠন যদি আমরা আলোচনা করি, একদম সরল, কোনো রকম কোনো জটিলতা নেই। যেমন মাছের হৃৎপিণ্ডে আছে শুধু দেখো একটা অলিন্দ, একটা নিলয়, তাদের মাঝে কোনো পর্দা নেই এবং হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্তই পরিবাহিত হয়। কোনো জটিলতা নেই, কোনো রক্তকে ভাগ করার প্রচেষ্টা নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র হৃৎপিণ্ডের কাজ হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্তটাকে নিয়ে গিয়ে ফুলকা পর্যন্ত পাঠিয়ে দেওয়া। এবার বাকি কাজটা কি পরিশোধন করবে না করবে সেটা ফুলকা করবে। এরপরে আমরা আসি উভচরের হৃৎপিণ্ড, মাছের থেকে একটু উন্নত। উভচরের হৃৎপিণ্ডের মধ্যে কি হয়েছে দেখো, অলিন্দের মধ্যে দেখো একটা পর্দা চলে এসছে। কেন পর্দা চলে এসছে? যাতে অলিন্দের মধ্যে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্তটা আলাদা থাকে। কিন্তু নিলয়টা আবার দেখো কোনো রকম কোনো ভাগ নেই, অর্থাৎ নিলয়ের মধ্যে দূষিত বিশুদ্ধ রক্তটা একসঙ্গে হয়ে যাচ্ছে। তাহলে উভচরের হৃৎপিণ্ডে দুটো অলিন্দ, একটা নিলয়। দুটো অলিন্দ মানেই অলিন্দের মধ্যে দূষিত বিশুদ্ধ রক্ত আলাদা থাকছে, কিন্তু নিলয়ের মধ্যে সেটা একদম মিশে যাচ্ছে। এরপরে আমরা আসি সরীসৃপ সম্বন্ধে। সরীসৃপের হৃৎপিণ্ডে দেখো আমরা দেখতে পাই যে অলিন্দের মধ্যে আন্ত অলিন্দ পর্দাটা, মানে দুটো অলিন্দের মাঝে যে পর্দাটা, সেই পর্দাটা কিন্তু সম্পূর্ণ। কিন্তু আন্তঃনিলয় পর্দা, মানে দুটো নিলয়ের মাঝে যে পর্দা, সেই পর্দাটা কিন্তু অসম্পূর্ণ। মানে দেখো কিছুটা রয়েছে, বাকিটা কিন্তু নেই। তাহলে কি হচ্ছে, সরীসৃপের ক্ষেত্রে অলিন্দের মধ্যে দূষিত বিশুদ্ধ রক্ত আলাদা থাকছে, কিন্তু নিলয়ের মধ্যে দূষিত বিশুদ্ধ রক্ত কিছুটা আলাদা হয়ে যাওয়ার পর তারপর রক্তটা মিশে যাচ্ছে। অর্থাৎ এরা চেষ্টা করেছে নিলয়ে দূষিত বিশুদ্ধ রক্তটাকে আলাদা করার, কিন্তু সম্পূর্ণ সফল হয়নি। এরও কিন্তু ব্যতিক্রম আছে। কুমির, কুমিরের ক্ষেত্রে কিন্তু সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের আন্তঃনিলয় পর্দাটা সম্পূর্ণ। যেহেতু আন্তঃনিলয় পর্দাটা সম্পূর্ণ, এদের যেমন অলিন্দে দূষিত বিশুদ্ধ রক্ত আলাদা থাকছে, তেমনি নিলয়ের মধ্যেও দূষিত বিশুদ্ধ রক্ত আলাদা থাকছে। একদম শেষে আমরা আসি সবচেয়ে উন্নত পক্ষী এবং স্তন্যপায়ী। পক্ষীদের ক্ষেত্রে এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে দেখো দুটো হৃৎপিণ্ডের মধ্যে অলিন্দ নিলয় দুটোই রয়েছে। অলিন্দের মধ্যেও যেমন আন্তঃ অলিন্দ পর্দাটা সম্পূর্ণ, নিলয়ের মধ্যেও আন্তঃনিলয় পর্দাটা সম্পূর্ণ। অর্থাৎ অলিন্দে যেমন দূষিত বিশুদ্ধ রক্ত আলাদা থাকছে, নিলয়েও ঠিক তেমনই দূষিত বিশুদ্ধ রক্ত আলাদা থাকছে। তাহলে সবচেয়ে উন্নত হৃৎপিণ্ড আমরা দেখলাম পক্ষী এবং স্তন্যপায়ী। তোমাদের মনে হতে পারে যে এরা তো সবাই মেরুদণ্ডী, অর্থাৎ একই জীব থেকে উৎপত্তি লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও কেন এই হৃৎপিণ্ডের জটিলতা?
তার কারণ হচ্ছে এরা এক একজন দেখো এক একটা পরিবেশে বাস করে। মাছ বাস করে জলজ পরিবেশে, উভচর কিছুটা জলে কিছুটা স্থলে, সরীসৃপ বেশিরভাগ স্থলজ পরিবেশে, পক্ষী আকাশের পরিবেশে, স্তন্যপায়ী কিন্তু জলেও বাস করে, আবার স্থলেও বেশিরভাগ স্থলে বাস করে, অল্প দু চারজন জলে বাস করে। সুতরাং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এদের বিপাক ক্রিয়ার হার বেড়েছে, অক্সিজেনযুক্ত রক্তের চাহিদাও বেড়েছে এবং সেই জন্য বেশি বিশুদ্ধ রক্তের প্রয়োজন হয়েছে। সবচেয়ে বেশি বিশুদ্ধ রক্তের প্রয়োজন পক্ষী এবং স্তন্যপায়ী, সেই জন্য এদের অলিন্দ নিলয় দুটোর মধ্যেই পর্দাটা সম্পূর্ণ, তাই এদের দুটো ক্ষেত্রেই দূষিত বিশুদ্ধ রক্ত আলাদা হয়েছে। মাছের সবচেয়ে কম প্রয়োজন, তাই এদের হৃৎপিণ্ডে কোনো ভাগ নেই। উভচরের তার চেয়ে বেশি অক্সিজেনযুক্ত রক্ত প্রয়োজন, তাই অলিন্দে ভাগ হয়েছে। সরীসৃপের তার চেয়ে বেশি অক্সিজেনযুক্ত রক্তের প্রয়োজন, অলিন্দে ভাগ হয়েছে, নিলয়ে অসম্পূর্ণভাবে ভাগ হয়েছে। পক্ষী এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে অলিন্দ নিলয় দুটোতেই ভাগ হয়েছে। সুতরাং আমরা দেখলাম যে একই জীব থেকে উৎপত্তি লাভ করলেও যেহেতু বিভিন্ন পরিবেশে অভিযোজিত হয়েছে, সুতরাং তাদের অক্সিজেনের চাহিদা বিভিন্ন হওয়ার জন্য হৃৎপিণ্ডের গঠন সরল থেকে জটিলতর হয়েছে। ঠিক আছে, তাহলে এই অবধি থাকবে।